জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আমাদের আজকের রাজনীতিতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা। আমাদের সঙ্গে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। সাথে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, যিনি জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব, এবং খুব শিগগিরই আমাদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডক্টর রেজাউল করিম। ডক্টর সামিনা লুৎফা, কুমিল্লার মুরাদনগরের ঘটনায় সব কিছু ছাপিয়ে অভিযুক্ত কোন দলের, সে বিএনপি না আওয়ামী লীগ, এই বিতর্কই কি শেষ পর্যন্ত মুখ্য হয়ে উঠল? এই বিতর্ক মুখ্য হয়ে উঠলো, তার সাথে সাথে সেই নারীর চরিত্রে কলঙ্কিতকরণ থেকে শুরু করে সেটাও কিন্তু খুবই জরুরি এবং মুখ্য ব্যাপার। এই যে রাজনীতিতে নারীর শরীরকে ব্যবহার করা হচ্ছে, এক দল আরেক দলকে ঘায়েল করার চেষ্টা করছেন, এই চেষ্টার মাঝে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে নারীর ভিডিওটি ভাইরাল করা হলো এবং যে সমস্ত দলের নেতাকর্মীরা, সেটা নানান দলের, সুতরাং আমরা এটা বুঝতে পারছি তারা প্রত্যেকেই সোৎসাহে এই কাজটি করলেন, যেটা আসলে আইনত দণ্ডনীয় একটি অপরাধ। এবং এই অপরাধটি করছেন তিনি ভিকটিম কিনা, তিনি আদৌ তার চরিত্র সম্পর্কে খুঁড়ে বের করা হচ্ছে, এবং এই যে প্রক্রিয়া, পুরো প্রক্রিয়াটার মধ্যে আসল যিনি ভিকটিম তার কথার চাইতে জরুরি হয়ে দাঁড়াচ্ছে ওই এলাকার যে বিএনপি, আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলের যে কে কাকে আসলে ঘায়েল করে সামনের দিকে এগিয়ে যাবেন, সেই প্রসঙ্গটি জরুরি হয়ে উঠছে, সেই প্রসঙ্গ নিয়ে আলাপ হচ্ছে। কিন্তু এই সমস্ত প্রসঙ্গের মধ্যে যেটা উজ্জ্ব থাকছে সেটা হচ্ছে নারীর বিরুদ্ধে যে নিপীড়ন, নির্যাতন, বৈষম্য এবং ভয়াবহভাবে কলঙ্কিতকরণের ইতিহাস আমরা জানি, এবং এটা নতুন কোনো ঘটনা না, এটা গত এক বছরের ঘটনা না, এটা অনেক পুরনো ঘটনা। কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে থেকেও গত এক বছরেও যা হয়েছে তার প্রত্যেকটির ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব দ্রুত আমরা এটাকে একটা রাজনীতিকরণের জায়গায় পৌঁছে যেতে দেখেছি। কখনো দেখিনি যে জায়গাটা নারী নির্যাতনের বিরুদ্ধের জায়গাটা থেকেছে, এবং যে কোনো রাজনৈতিক দল এর থেকে তার নিজের ফায়দা লুটতে চেয়েছে। এবং এর কারণেই আমরা দেখতে পাচ্ছি গতকালকের ঘটনা বা পরশুর ঘটনা, যেটা রাতে যে ভিডিওটা ভাইরাল হলো, এখানে যদি আপনি দেখেন যে কোন কোন জায়গা থেকে এগুলো ভাইরাল করা হচ্ছে, তাতেও কিন্তু বোঝা যাচ্ছে যে একটা খুব পরিষ্কার একটা স্ট্র্যাটেজি ছিল। এই স্ট্র্যাটেজিটা যারা করেছে তারা জঘন্য অপরাধ করেছে, কিন্তু তার সাথে এটা খেয়াল করেন, যদি আগের ঘটনাগুলোর আমরা বিচার দেখতাম, আমরা সঠিকভাবে এটাকে হ্যান্ডেল করা হয়েছে এটা দেখতাম, আমরা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে বুঝতে পারতাম যে নারীর জন্য দেশ, জনপদ এখন নিরাপদ, তাহলে হয়তো এতটা এই জায়গাটাতে চলে যাওয়া এত সহজে সম্ভব হতো না। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন, মুরাদনগরের সকল আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়, প্রশ্রয়, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশ্যে যারা ছেড়ে দিয়েছেন তারাই আজকের পরিস্থিতির জন্য দায়ী। আপনার কি কথাগুলো পরিচিত মনে হচ্ছে ডক্টর সামিনা লুৎফা? বিগত সরকারের আমলেও কোনো একটি ঘটনা ঘটলে তদন্ত ছাড়াই মন্ত্রী এমপিরা কি করে যেন বলে দিতে পারতেন কে বা কারা এর সাথে জড়িত বা দায়ী। এখনও দেখি তদন্ত ছাড়াই যারা চেয়ারে বসে আছেন তারা আগাম রিপোর্ট দিয়ে থাকেন যে কারা বা কে এর সাথে দায়ী। তারা কিভাবে তদন্ত ছাড়াই দায়ীদের খুঁজে পান জানেন আপনি? না, আমি তো জানি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে তো বিশেষ করে এই যার কথা আপনি উদ্ধৃত করলেন, যার এলাকা ওটা যদি তার নিজের এলাকা হয়ে থাকে এবং সেখানে তিনি এরকম একটি ঘটনা ঘটার পর সেটা নিয়ে উনি যখন মন্তব্য করছেন, সরকারের অংশ হিসেবে ওনার মন্তব্য, এই ধরনের মন্তব্য করার আগে চিন্তা করা উচিত। এবং এটা খুব পরিষ্কার যে কেউ কেউ তো লাভবান হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় যে নারীটি নিপীড়ন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তিনি, তার পরিবার। এই যে ভয়াবহ সামাজিক এক ধরনের স্টিগমাটাইজেশনের মধ্যে দিয়ে ওনাকে ওনার জীবনটা টেনে নিতে হবে, এই মানুষটির
সাথে হওয়া এই সমস্ত ঘটনা নিয়ে এদের কারোই কোনো আসলে সত্যিকারের আন্তরিক কোনো চেষ্টা নাই। আন্তরিক চেষ্টা থাকলে কেউ যদি সত্যি সত্যি কোনো ধর্ষণের সার্ভাইভারকে সত্যি কোনো দিন হ্যান্ডেল করে থাকেন, যদি জানেন তাদের ট্রমার পরিমাণ, তাদের ট্রমার ধরন কত গভীর হয়, তাহলে হয়তো তাদের মধ্যে এই আন্তরিকতাটা আমরা দেখতে পেতাম। কিন্তু পুরো জায়গাটাতে রাজনৈতিক পক্ষগুলো আমাদেরকে চরমভাবে হতাশ করেছে। এবং একজন নারী হিসেবে, একজন শিক্ষক হিসেবে এবং রাজনীতির যেটুকু অংশ সম্পর্কে আমার কাজ, সেটা দেখতে দেখতে মনে হয় যে আসলে পুরো ঘটনার মধ্যে দিয়ে আমরা যেখানে কোথাও এগোতে পারছি না সেই জায়গাটা হচ্ছে নারীর প্রশ্ন। কারণ আপনারা যদি দেখেন যে এই যে ঐক্যমত্য কমিশন চলছে, সেখানেও যখন নারীর অধিকার নিয়ে কথা বলা হচ্ছে সেই জায়গাটাতে গিয়ে সবাই আটকে যাচ্ছে কিন্তু, এবং এভরিওয়ান ইজ পাসিং দ্য বাক, মানে এটা নিয়ে আর কথা বলবেন না। তার মানে নারী তার অধিকারের প্রশ্নে জুলাই গণ অভ্যুত্থানে যে দারুণ একটা অভূতপূর্ব এজেন্সি নিয়ে কে কি স্ট্র্যাটেজি করেছে আমি জানি না, কিন্তু আমি যা দেখেছি তা হচ্ছে শ্রেণী, ধর্ম, পেশা নির্বিশেষে নারীরা রাস্তায় ছিল, সামনে ছিল, এবং তারা একটা বড় কর্তাসত্তা নিয়ে হাজির ছিল। সেই নারীরা যখন প্রবল আগ্রহ এবং আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতিতে আসার জন্য একটা স্ট্রং জায়গায় যাচ্ছেন, সেই সময় প্রতি মুহূর্তে, প্রতিদিন এরকম একটা একটা করে ঘটনা ঘটছে। আপনারা বলতে পারেন এর পেছনে আওয়ামী লীগের ষড়যন্ত্র আছে, আই অ্যাগ্রি, অবশ্যই ষড়যন্ত্র আছে। আপনারা বলতে পারেন এর মধ্যে রাজনৈতিক দলগুলোর নিজেদের অন্তর্দ্বন্দ্ব আছে, থাকতে পারে, আই অ্যাগ্রি। কিন্তু রাষ্ট্র এবং সরকার নারীর জন্য নিরাপদ বাংলাদেশ করতে পারেনি। যারা আমাদের অভ্যুত্থান পরবর্তী সরকার, যাদের সরকারে থাকা বেশিরভাগ উপদেষ্টারই অনেক পুরনো মানবাধিকার কর্মী হবার, নারীর অধিকারের কর্মী হবার লম্বা ট্র্যাক রেকর্ড আছে, কেউ নারীর পাশে শক্তভাবে স্ট্রংলি পজিশন নিয়ে দাঁড়িয়েছেন এটা আমরা দেখিনি। আমরা খুবই হতাশ, বিরক্ত, এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে সরকারের আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারার, নারীর জন্য নিরাপদ বাংলাদেশ তৈরি করতে না পারার যে ব্যর্থতা, সেটাকে আমি সবচেয়ে বড় করে দেখতে চাই। জি, শেখ রবিউল আলম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এক বিবৃতিতে, আজকে এক বিবৃতিতে বলেছেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে হিন্দু ধর্মাবলম্বী এক নারীকে শ্লীলতাহানি ও নির্যাতন এক নির্মম কলঙ্কজনক ঘৃণ্য ঘটনা। এই বর্বরোচিত ঘটনা দেশের মানুষকে ব্যথিত ও মর্মাহত করেছে, অথচ একটি কুচক্রী মহল এই কাপুরুষোচিত ন্যাক্কারজনক ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার এক গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনো চলছে। ওই এলাকার একজন উপদেষ্টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। দুষ্কৃতিকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে, আর এক্ষেত্রে তারা দেশ বিদেশ থেকে অবিরাম মদত পাচ্ছে। উপদেষ্টা যদি জনসেবার চেয়ে আত্মসেবাতেই ব্যস্ত থাকেন তাহলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে। মুরাদনগরের বাসিন্দা উপদেষ্টা হওয়ার পর থেকে আওয়ামী এমপিদের মতো এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছেন। কুমিল্লার মুরাদনগরে বাড়ি তো উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ফখরুল সাহেব কি তার কথা বললেন? ধন্যবাদ আপনাকে। যারা সহ আলোচক আছেন এবং এই মুহূর্তে যারা যমুনা টিভির সাথে যুক্ত আছেন, হ্যাঁ, তার উপর দায় চাপে, বিকজ ওই এলাকার আধিপত্য বিস্তার এবং আওয়ামী সন্ত্রাসী দুষ্কৃতিকারীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ তো আসিফ মাহমুদ ভুঁইয়ার বিরুদ্ধে আছে, এবং এই প্রতিবাদ ওই এলাকার জনগণ বারংবার করেছে, একবার না বারংবার করেছে, এটা প্রথম না। সমস্যাটা হচ্ছে যে একটা পৈশাচিক ঘটনা ঘটেছে, ধর্ষক অপরাধী, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। রাষ্ট্র তার অন্ধকারে নেই, রাষ্ট্রের দায়িত্ব রয়েছে, এবং রাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে তার গুরু দায়িত্ব অনেক অংশ পড়েছে আসিফ মাহমুদের উপর। তিনি উপদেষ্টা বটে, শুধুমাত্র রাজনীতিক না। আচ্ছা, এখন ধরেন এই ঘটনাটা ঘটার পরপরই একটা গোষ্ঠী দেখবেন যে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করেছে যে ধর্ষক বা তার সহযোগীদের বিএনপি রাজনৈতিক সাথে সম্পৃক্ত আছে। বিএনপি কিন্তু কারোর উপর রাজনৈতিক দায় চাপায়নি, সে আরও বিএনপি দায় চাপানোর শিকার হয়েছে। পরবর্তীতে দেখা গেল যে ওই ঘটনার সাথে ইতিমধ্যে প্রাথমিকভাবে যাদেরকে চিহ্নিত করা গিয়েছে তারা কেউই বিএনপি রাজনীতির সাথে যুক্ত না, তারা একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল অথবা ছত্রছায়া ছিল। কিন্তু আপনি দেখলেন যে দায়টা বিএনপির উপর চাপানোর যে অপচেষ্টা, সেটাও আমরা মনে করি যে আসিফ মাহমুদ এর ওখানকার রাজনৈতিক কর্তৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠিত করবার জন্য অন্য রাজনৈতিক দল বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল অথবা সম্ভাব্য জনগণের ভোটে নির্বাচিত হয়ে আগামীতে সরকার গঠন করতে পারে এই ধরনের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির উপর দায় চাপানোর একটা অপচেষ্টা সেখানে আছে।
আমাদের মহাসচিব যে বিবৃতি দিয়েছে আমাদের অবস্থান স্পষ্ট করেছে। কোনো ধর্ষক, কোনো দুষ্কৃতিকারী, কোনো অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, কারো আস্থাভাজন হতে পারে না, কার সহযোদ্ধা বা সহযোগীও হতে পারে না। রাষ্ট্র তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর শাস্তির ব্যবস্থা করবে, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য তদন্ত করবে। সেটাই বিএনপির মহাসচিব বলেছে, সেটাই বিএনপির অবস্থান। জি, ডক্টর রেজাউল করিম, ধরে নিচ্ছি অপরাধী বিএনপি অথবা কোনো একটি রাজনৈতিক দলের সদস্য, নেতাকর্মী, বিএনপি, আওয়ামী লীগ, যে কোনো দলের হতে পারে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কোনো অপরাধীকে নিজ দলের কর্মী হিসেবে স্বীকার করতে চায় না। এটাই কালচার। এক দল সবসময় অন্য দলের কর্মী সেটা বলতে চায়। অপরাধী দলের কোনো সদস্য হলে স্বীকার করে আইনের আওতায় নেওয়ার আহ্বান জানালে কি দলের কোনো ক্ষতি হয়? আপনাদের দলের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, প্রথমে অস্বীকার করা হলেও পরে অভিযুক্তের পরিচয় স্বীকার করে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। আবার অভিযুক্তকে জেল থেকে ফুলের মালা দিয়ে বরণ করতেও দেখা গেছে। ক্ষতি কি যদি মানে কোনো এত বড় দল, এত বড় সংগঠন অপরাধী যদি অপরাধ করে থাকে তাকে ফুলের মালা দিয়ে কেন বরণ করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ। হ্যাঁ, প্রথমে আমি যেটা বলতে চাই যে আসলে দর্শক, চাঁদাবাজ, সন্ত্রাসী তাদের কোনো দল নেই। এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হওয়ার সাথে সাথে তার পরিচয় হচ্ছে সেই একজন অপরাধী। সুতরাং তাকে সেইভাবেই চিহ্নিত করে তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এতে সেই যেই দলের ছত্রছায়ায় সেটি করুক না কেন, আমি পার্সোনালি মনে করি যদি ব্যবস্থাটি নেওয়া যায় তাহলে সেই দলের পপুলারিটি এবং মানুষ এটাকে সমর্থন জানায় এবং এটাই হওয়া উচিত। সুতরাং সেই জায়গায় আমরা যদি আজকের যে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বড় অবদান কিন্তু আমাদের নারীরা রেখেছেন, ছাত্রীরা রেখেছেন। এবং বিগত দিনের আমরা 53 বছরের বাংলাদেশকে যদি পর্যালোচনা করে দেখি তাহলে আমরা দেখব যে বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকটি অধ্যায়ে কিন্তু নারীদের ঐতিহাসিক অবদান রয়েছে, রাষ্ট্রের সূচনা থেকেই সেটি। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি এই অপরাধগুলোকে কোন দলের আর কার কে কি এটাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এটি না হয়ে বরং তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়, এটাই রাষ্ট্রের অন্যতম দায়িত্ব এবং দল হিসাবেও আমরা সেটি মনে করি। কিন্তু আজকে এটির জন্য আইনের প্রয়োগটা, সংস্কারটা প্রয়োজন, কারণ আইন ফাঁক দিয়ে কিন্তু এগুলো চলে আসে। তাদের শিক্ষা সচেতনতা এবং নারীর মর্যাদা এবং স্বাধীনতার প্রতি আমাদেরকে নজর দিতে হবে এবং পরিবার এবং সামাজিকতার যে মানসিকতা এটির পরিবর্তন আমরা যদি ঘটাতে পারি, প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে যদি আমরা সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করতে পারি, আমার বিশ্বাস এটিকে রোধ করা সম্ভব। জি, আপনার কথার সাথে কি মিলল? নারীকে লাথি মারা বহিষ্কৃত জামাত নেতাকে ফুলের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছিল, সেই ঘটনাটা নিশ্চয়ই ভুলে যাননি আপনারা? দেখুন, এখানে যার ব্যাপারে চট্টগ্রামে কথা আসছে তার ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং দল থেকে কিন্তু তাকে তার পরিচয় কখনো সে কি ছিল, যেহেতু 15 বছর বিগত দিনের এখানে রাজনীতি ওইভাবে ছিল না বাংলাদেশে, এক দল, ওয়ান ম্যান ওয়ান শোয়িং, ওয়ান লিডার এরকম ছিল। সেই জায়গায় এসে তার রাজনৈতিক পরিচয়টাও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারিনি। পরবর্তীতে আমরা যখন জানতে পেরেছি যে সেই স্বীকার করে বা কোনো না কোনোভাবে তার সংস্রব অথবা সংশ্লিষ্টতা, তখন এই ব্যাপারে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে চাই। রিফাত রশিদ, কুমিল্লার মুরাদনগর উপজেলায় যে ঘটনাটি ঘটেছে, সবার চোখ তো গতকাল থেকে পুরো বাংলাদেশের চোখ ওই দিকে। এই ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশ্রয়দাতারা দায়ী বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন তিনি, দেশ চালাচ্ছেন এই সরকার, সেই সরকারের অংশ তিনি। এই সরকারে আপনাদের ছাত্র প্রতিনিধি হিসেবে 2 জন উপদেষ্টা, একজন নয়, এবং এই সরকারের নিয়োগকর্তাও আপনারা, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন। সরকারের একজন উপদেষ্টা যদি তার নিজ এলাকায় ঘটা কোনো ঘটনার দায় অন্য কারোর উপর চাপায়, সেটা আসলে কতটা যৌক্তিক? এবং এই ঘটনা অন্য কারোর উপর চাপালে সেটা সরকারেরই ব্যর্থতা প্রকাশ হয় কিনা? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা পর্দার ওপার থেকে আমাদেরকে দেখছেন। শুরুতে আমি একটা কথা বলতে চাই, আসিফ মাহমুদকে মুরাদনগরের খুব বানানো, এটা মনে হয় যে তার পেরিফেরিকে ছোট করে দেয়। সে তো মুরাদনগরের কোনো পলিটিশিয়ান না, সে তো মুরাদনগরের নির্বাচিত কোনো জনপ্রতিনিধি না, বা তিনি কখনো দিন ঘোষণাও দেন নাই যে মুরাদনগর থেকে তিনি এমপি ইলেকশন করবেন, ওইখান থেকে তিনি কোনো প্রকার
রাজনীতিটা করবেন, এই ধরনের ঘোষণা তো তিনি দেননি। বরং আসিফ মাহমুদ গোটা বাংলাদেশের দায়িত্বে আছেন, গোটা বাংলাদেশে সে হলো গিয়ে উপদেষ্টা মণ্ডলী হিসেবে মধ্যে একজন, সে দায়িত্ব পালন করছেন। দেখুন তার মন্ত্রণালয়টা কিন্তু স্থানীয় সরকার নির্বাচন, যেই দায়িত্বের কথা আপনি বলছেন যে নিরাপত্তার কথা, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু মোটা দাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আসিফ মাহমুদ যেই কাজটা করতে পারতেন, যে কাজটা উনি হয়তো বা করতে পারছেন না, নাকি কেন করছেন এটা আমি প্রশ্ন রাখতে চাই। যদি কোনো প্রকার বাধা পেয়ে থাকে উনি মাঝে মধ্যেই এই কথাগুলো বলেন। আবারও আমি বলতে চাচ্ছি, বাংলাদেশে যদি বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আপনি যদি গভর্নমেন্টকে মানে ঠিকঠাকভাবে ফাংশনাল করতে চান, তাহলে আপনার একটা কাজ করতে হবে, স্থানীয় সরকার রাখতে হবে। জনগণের সাথে কেন্দ্রের এই যে গভর্নমেন্টের যে ব্রিজটা, সেটা তো স্থানীয় সরকার। যখন স্থানীয় সরকারের প্রতিনিধিরা থাকছেন না, তখন কার মাধ্যমে উনি ওনার পাওয়ারটা এক্সারসাইজ করবেন? উনি কাকে বলবেন যে এই ব্যাপারটা গিয়ে দেখো, এই ব্যাপারটা গিয়ে সলভ করো, একটা সুষ্ঠু তদন্ত করো? উনি এই সুযোগটা পাচ্ছেন না। এর কারণ এই রাষ্ট্রের মাঝে কারা স্থানীয় সরকার নির্বাচন করতে দিচ্ছেন আমি জানি না, কোন লজিকে তারা করতে দিচ্ছেন না এই ব্যাপারটা আমি আসলে আমার ছোট মাথায় বুঝে আসে না। বাট স্থানীয় সরকার নির্বাচন যদি হয়, জনগণের সাথে রাষ্ট্রের যে কেন্দ্র রয়েছে, ক্ষমতার যে কেন্দ্রবিন্দু, তার একটা ভারসাম্য তৈরি হবে, জনগণের কথা কেন্দ্র পর্যন্ত পৌঁছাবে। দেখুন আমরা দেখতে পাচ্ছি যে একটা ঐক্যমত্য কমিশন গঠন রয়েছে। এই ঐক্যমত্য কমিশনে কারা রয়েছে? এই ঐক্যমত্য কমিশনের মাঝে কি হলো গিয়ে জনগণের, প্রান্তিক জনগণের প্রতিনিধিত্ব রয়েছে? না, সব আরবান এলিটস এখানে এসে বসে বসে একটা গোল টেবিলে বসে বসে নিজেদের মতো নিজে বলতেছে। রাজনৈতিক বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক দল আছে, তারা কি সবাইকে রিপ্রেজেন্ট করে কিনা? বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো যদি হলো গিয়ে পুরো জনগণকে রিপ্রেজেন্ট করতো, তাহলে তাদের ডাকে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়নি কেন? স্বৈরাচারী শেখ হাসিনার পতন করার জন্য প্রয়োজন ছিল, স্বৈরাচারী শেখ হাসিনার পতন প্রয়োজন ছিল, একটা গণ অভ্যুত্থান প্রয়োজন ছিল, একটা বিপ্লবের প্রয়োজন ছিল। আমরা প্রচলিত রাজনৈতিক দলগুলোর কি দেখলাম? তারা বলল নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টকে তাড়াবে। নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টকে তাড়ানো যায় না। পৃথিবীর ইতিহাসে কোথাও নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টকে তাড়ানো যায় না। ফ্যাসিস্টকে তাড়াতে হলে একটি গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়, একটি বিপ্লবের প্রয়োজন হয়। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো সে আবেদনই তৈরি করতে পারে নাই, আমাদেরকে তো কেউ চিনতো না। অথচ এই ছোট ছোট ছাত্রদের ডাকে, যারা এখনো ক্যাম্পাসের লেখাপড়া শেষ করে না, তাদের ডাকে বাংলাদেশের মানুষ নেমে এসেছে, জীবন দিয়েছে এবং তাদের নেতৃত্বকে স্বীকার করেছে, কারণ তারা সেই আর্জটা বুঝতে পারছিল মানুষ আসলে কী চায়। সুতরাং আমি বলবো যে জনগণের সাথে গভর্নমেন্টের একটি সেতুবন্ধন তৈরি হওয়া উচিত। যতদিন না পর্যন্ত এই সেতুবন্ধন তৈরি হবে, ততদিন পর্যন্ত আমাদের আসলে এই সিকিউরিটিটা নাই। একটি জন্ম নিবন্ধন তৈরি করতে গেলে যে পরিমাণ হ্যাসেল ফিল করতে হয়, আপনার কোনো আইডিয়া নাই। জন্ম নিবন্ধন তৈরি করতে গেলে বলে যে হলো গিয়া উপরের কারো থেকে রেকমেন্ডেশন আনুন, না হলে আমরা কাজ করতে পারবো না। আমলা দিয়ে তো কোনোদিন রাষ্ট্র চালানো যায় না, আমলারা তো কারোর প্রতি দায়বদ্ধ না। জনগণের ভোটে যদি নির্বাচিত যারা হয়, তারা হলো গিয়ে ম্যান্ডেট পেয়েছে, তারা দায়বদ্ধ। আপনি বলছেন নির্বাচনের জন্য আসলে অভ্যুত্থান হয়নি, কিন্তু আবার স্থানীয় সরকার নির্বাচনটা খুব প্রয়োজন। নির্বাচনের জন্য অভ্যুত্থান হয়নি, আপনি আমার কথাটা মিসকোট করেছেন। আমি বলেছি স্বৈরাচার কখনো নির্বাচন দিয়ে পতন করানো যায় না, কিন্তু দেশে একটা সিস্টেম চালু করার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা জরুরি। এই মুহূর্তে নির্বাচনটা জরুরি না, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা জরুরি। স্থানীয় সরকার নির্বাচন একটি নির্বাচন, এবং এর মাধ্যমে ফিল্ড টেস্ট হবে। প্রশ্ন আবার ফিরোজ রিফাত, আওয়ামী লীগকে, মানে আপনি বলছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সেই মন্ত্রণালয়ের কাজ আসলে নিরাপত্তা দেয়া না, কিন্তু তিনি সরকারের অংশ হয়ে তিনি আসলে আওয়ামী লীগের কাঁধে দোষ চাপাতে পারেন কিনা, বা আওয়ামী লীগকে যারা প্রশ্রয় দিচ্ছেন তাদের কাঁধে দোষ চাপাতে পারেন কিনা, প্রশ্ন ছিল এটা। দেখুন, দোষ চাপাতে পারেন কিনা, ওই শুরুতে একটা কথা বললাম, এই গভর্নমেন্টের অনেকগুলো ব্যর্থতা রয়েছে। ছাত্র উপদেষ্টারা যে কাজ করতে পারছে না, কেন করতে পারছে না, এই ধরনের অনেক কথা বলা হয়েছে। উপদেষ্টাদের কতজন আসলে অভ্যুত্থানের ইতিহাস জানে, অভ্যুত্থান কীভাবে সেটা জানে, আমি আসলে শিওর না। তাদের অনেকের কার্যক্রম দেখলে মনে হয় যে অভ্যুত্থানকে কে কত আগে এই অভ্যুত্থানকে পতন করবে, এই অভ্যুত্থানের যে লেজিটিমেসি সেটা নাই করে দিবে, এটার একটা প্রতিযোগিতা তাদের মাঝে চলছে। তাদের কার্যক্রম দেখলে এরকম বোঝা যায়। সো ছাত্র উপদেষ্টারা যারা আসলে অ্যাকচুয়ালি জনগণের ম্যান্ডেট নিয়ে গেছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্তের বিনিময়ে, তারা আসলে কোণঠাসা হয়ে পড়ে রয়েছে। তবে আমি মনে করি যে আসিফ মাহমুদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। তিনি দায়ের কারো কাছে না চাপিয়ে তার বরং একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া যাতে ত্বরান্বিত হয়, সেই দিকে তার লক্ষ্য করা উচিত। ফেসবুকে এসে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে কোনো কিছু বরং সমাধান হয় না। আমি বলবো যে তিনি যদি এটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে জনগণের কাছে একটা এক্সাম্পল সেট করতে পারতেন, তাহলে বরং তিনি ভালো হতেন। বাট উনি ক্লারিফিকেশন রাখতে চাচ্ছে, আমি আশা করি উনি যেহেতু একটা কথা বলেছেন, ওটার প্রমাণও তিনি আনবেন। ডক্টর সামিনা লুৎফা, ঢাকায় 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের পাশাপাশি এই কার্যালয় একটি স্বাধীন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আমাদের কি লাভ হতে পারে এতে? আসলে এই অফিসটি বাংলাদেশে আসার বেশ
আগে বেশ কয়েকবার কথা হয়েছিল এবং এর বিরুদ্ধে এক ধরনের কি বলবো রেজিস্ট্যান্স ছিল কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে, এটা তারা করতে দিতে চায়নি। আমরা জানি, আমরা বুঝতে পারি কেন করতে দিতে চায়নি। এক্ষেত্রে আমার কাছে মনে হয় আমাদের কি লাভ আছে না লাভ আছে তার চেয়ে বড় কথা আমরা এটা যেন ভুলে না যায়, যেটা বারবার আমি সরকারের সাথে সম্পৃক্ত মানুষদেরকে বলতে চাই, পাবলিক পরিসরে বলতে চাই, যে আমরা যেন ভুলে না যাই যে আমরা কিন্তু একটা বৈশ্বিক একটা অন্তর্জালের সম্পর্কের মধ্যে আছি। এই সম্পর্কের মধ্যে আমরা যা কিছু করছি, ঠিক যেরকমভাবে শেখ হাসিনা সরকারের সময় যে সমস্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে বাইরে যে কথা যায়নি বা বাইরে যে এটা আমরা পৌঁছাতে পারিনি তা কিন্তু না। তার মানে এই টোটাল যে বৈশ্বিক মানে মানবাধিকার যে একটা কি বলবো অ্যালায়েন্স আছে এবং তার কিছু বেসিক স্ট্যান্ডার্ডস আছে যেগুলো কিন্তু মেনে চলতে হয় পৃথিবীর যে কোনো দেশকে যখন সেইগুলোর মধ্যে ঢোকে। তার ফলশ্রুতিতে বাংলাদেশের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে এত বড় একটা মানবাধিকার লঙ্ঘনকারী ঘটনা হয়ে যাওয়ার পর আমরা জানি বাংলাদেশে আমরা বলছি যে মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে, যেটার বিচার কার্য শুরু হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশে এই ধরনের একটি অফিস হওয়াটা যথেষ্ট গুরুতর ব্যাপার। তার মানে আসলে আমরা যে রেডারের ভেতরে আছি সেটা যেন আমরা ভুলে না যাই, কারণ আমরা এটাও মনে রাখা প্রয়োজন যে ইউএনের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডে মানুষের যে কয়জন মানুষ শহীদ হয়েছেন তাদের যে লিস্ট ইত্যাদি, এর মধ্যে কিন্তু ওই রিপোর্টে যদি আপনি তাকান এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে মানবাধিকার লঙ্ঘন কিন্তু জুলাই অগাস্টে শেষ হয়ে যায়নি এবং সেই লঙ্ঘনের ঘটনাগুলো নিয়েও কিন্তু তারা কথা বলেছেন। এই যে মাজার ভাঙা, বাউলদের আক্রমণ করা, নারীর উপর আক্রমণ, নানাভাবে আমাদের ফুটবল দলের উপর আক্রমণ এবং আরও যে ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে জায়গায় জায়গায়, শিক্ষকদের উপর আক্রমণ এবং কোনো ডিউ প্রসেসের মধ্যে না গিয়ে এক ধরনের সংঘবদ্ধ ভায়োলেন্ট এক ধরনের সহিংসতা তৈরি করে নানান জায়গায় যে ধরনের আক্রমণগুলো হয়েছে এবং মানুষের অধিকার হরণ করা হয়েছে সেগুলোর কথা কিন্তু ইউএনের ওই রিপোর্টে আছে। সুতরাং আমাদের ভুলে যাওয়া উচিত না যে আমরা যেই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পার হয়ে, জুলাই অভ্যুত্থান পার হয়ে আমাদের দেশ এখন আমরা অন্যদিকে আগানোর চেষ্টা করছি, নানানভাবে ভালো একটা সমাজের দিকে যেতে চাচ্ছি, সেইটার পেছনে কিন্তু অনেক ধরনের কর্মকাণ্ড এখনো হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু শেষ করে আসিনি। শেখ হাসিনা চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে বলে বাংলাদেশের মানবাধিকার সব সমুন্নত হয়ে গেছে ব্যাপারটা তা না। তার মানে আমরা তো সমাজ হিসেবে এখনো অনেক কাজ আমাদের বাকি আছে। সুতরাং যখন এই অফিস আমাদের দেশের ভেতরে চলে এসছে তখন দুইটা জায়গা গুরুতর। একটা হচ্ছে আমাদের দেশের ভেতরে যেই ধরনের মানবাধিকার লঙ্ঘনকারী ঘটনা যদি ঘটে সেটা খুব দ্রুত ওদের ইনফরমেশনের মধ্যে চলে আসবে। দ্বিতীয়ত যেটা আরো জরুরি প্রশ্ন সেটা হচ্ছে রোহিঙ্গাদের প্রশ্নটা আমাদের এখানে খুব জরুরি ভাবে বিবেচনা করতে হবে, কারণ এই যে রোহিঙ্গা ইনফ্লাক্স এবং তাদেরকে আমাদের যেহেতু আমরা একটা মানবিক জায়গা তৈরি করার চেষ্টা করছি, তাদের জন্য অনেক দিন ধরে তারা আমাদের এখানে আছেন, কিন্তু এর সাথে কিন্তু নতুন কিছু জিনিসও যুক্ত হচ্ছে, পাশের দেশের সাথে সম্পর্ক, তাদের পুশিন ইত্যাদি সব মিলেই কিন্তু বিষয়টা খুব সহজ নয়, এটা আমাদের মনে রাখা প্রয়োজন। সুতরাং দেশের মানবাধিকার পরিস্থিতি ঠিকঠাক রাখা সকলের একটা দায়িত্বের মধ্যে আমি মনে করি খুব জরুরত দিয়ে বিবেচনা করার প্রয়োজন আছে। রাজনীতিতে বিরতি নেই, ফিরছি একটু পরেই। দর্শক দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে রিফাত রশিদ আছেন। রিফাত রশিদ, উমামা ফাতেমা সবাই তাকে চেনে, তিনি অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন, তিনি পদত্যাগ করেছেন বলেছেন এবং তিনি লিখেছেন একদিকে আমার কথার সঙ্গে তাল মেলাতো, অন্যদিকে রাতের বেলা হেয়ার রোডে গিয়ে পদবি নিয়ে বার্গেনিং করতো, সব খবর আমি পেতাম। আমি কনফ্রন্ট করলে আমাকেও বলা হতো যাতে সুপ্রিম অথরিটির সঙ্গে আমি পদ নিয়ে কথা বলে আসি। আমি সরাসরি বলি যে আমি কেন ওদের কাছে পদ খুঁজতে যাব, ওরা আমাকে পদ দেয় আর কি। রিফাত রশিদ, আপনি কি পদ পেয়েছেন হেয়ার রোড থেকে? আসলে আমি ওনার সাথে ধন্যবাদ। আসলে আমি একটা কথা বলতে চাই, শুরুতে আমি একটা জিনিস ক্লিয়ার করব, উনি পদত্যাগ করেন নাই, একটি কাউন্সিল হয়েছে, ওই কাউন্সিলে তাকে বারবার করে আহ্বান করা হয়েছিল যে আপনি আসেন, আপনি এখানের ভিতরে হলো গিয়ে আপনি যেহেতু পরিচিত মুখ, আপনি আসেন, নির্বাচনে অংশগ্রহণ করেন, আপনি এখানে আসেন। বাট উনি আসেন নাই, বাট উনি ভোট দিতে আসতেন এবং ভোট দিতে আসার পর দ্যাট মিনস ওই পর্যন্ত তার এখানের ভিতরে কনসেন্ট ছিল। এর আগে ইলেকশনটা যে হবে এক্সিকিউটিভ মেম্বারদের ভোটাধিকারের ভিত্তিতে হবে, এই মিটিংয়ে উমামা ফাতিমা উপস্থিত ছিলেন এবং অনেকটা তার আগ্রহে, তার প্রচেষ্টাতে এই মিটিংটা হয়েছিল, তার জন্য আমি তাকে ধন্যবাদও জানাই। উনি সেইখানের ভিতরে উনি প্রস্তাব করেছিলেন যে এক্সিকিউটিভের ভোটে হোক এবং তাদের ভোটে আসলে ইলেকশনটা হয়েছে। এখন এটা রেজাল্ট হয়তো বা তার পছন্দ হয়নি বা ওনার কোনো ভিন্ন কোনো
উদ্দেশ্য থাকতে পারে, এই থাকতে পারে। তখন ফার্স্ট অফ অল উনি ইলেকশনই করেননি, তাই ওনার পদত্যাগ করার সুযোগ নেই। নতুন যে কাউন্সিল হয়েছে, সেই নতুন কাউন্সিল তো নির্বাচিত হয়ে গিয়েছে। যে নতুন পদ চলে আসার পর নতুন মুখপাত্র তো সিনথিয়া জাহিন আয়েশা, তাহলে ওনার পদ কই, উনি পদত্যাগ করলেন কই? আর যদি পদত্যাগ করেও থাকেন, যেহেতু উনি একজন জেনারেল মেম্বার হিসেবে থেকে যাবেন, ওই পদত্যাগ পত্রটা তো আমার বা আমার সদস্য সচিবের কাছে করার কথা। আমি কোনো পদত্যাগ পত্র পাইনি। ওবামা অভিযোগ করেছেন নির্বাচনে অংশ না নিয়ে একজন এসে মেম্বার হয়ে গেছে কাউন্সিলের। সহ সাধারণ সম্পাদক মাশরাফি, তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন? দেখুন, নির্বাচন হয়েছে 4টা পোস্টে। আপনি এখনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে অফিসিয়াল ফেসবুক যে পেজ, সেখানে গেলে দেখতে পারবেন। তা আমাদের যে অফিসিয়াল নোটিশ সেখানে দেওয়া হয়েছিল, সেখানে স্পষ্ট আমরা বলেছি 4 পদে নির্বাচন: সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, মুখপাত্র। 4 পদে যারা নির্বাচিত হয়েছে তারাই দায়িত্বে বসেছে। এখন নির্বাচিতরা যদি কোনো ডিসিশন নেয় তাদের আসলে প্রয়োজন, আমরা আসলে আমাদের কমিটিটা আরও বর্ধিত করবো এবং সেটার জন্য আমরা কাউকে জিজ্ঞেস করবো না, যেহেতু এই মুহূর্তে আমরা নির্বাচিত অথরিটি এবং আমাদের কাছে সেই অথরিটিটা আছে। আমরা কাকে বসাবো না বসাবো সেটা আমাদের ব্যাপার। 4 পদে কেউ আসলো কিনা, যে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে সরে আমরা অন্য কাউকে বসেছি কিনা, সেইটা ইম্পর্টেন্ট। কারো যদি মনে হয় যে তার মতো করে কাউন্সিলে যারা জিতেছে তারা তার মতো করে একটা কমিটি তৈরি করবে, এইটা আমি মনে করি যে মানে তার একটা ভুল ধারণা। উনি এখনো ভুলের মাঝে বসবাস করছে। ওনার এখান থেকে তিনি যে অভিযোগটি করেছেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে নিয়ন্ত্রিত না, এটা হয় হেয়ার রোড থেকে বা এনসিপি থেকে নিয়ন্ত্রিত হয়, এই অভিযোগ কি অসত্য? সত্য অসত্যের বাইরে গিয়ে আমি বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কারা চালিয়েছে উনি কি আসলে জানতো কিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নির্বাচিত হওয়ার পরে কতগুলো অর্গানোগ্রামের মিটিং এবং কতগুলো এক্সিকিউটিভ মিটিং উনি ছিলেন, উনি সেই জবাবগুলো আসলে দেখুন। কিন্তু অনেকগুলো প্রশ্ন এখানে করেছেন না, উনি সংগঠনের প্রতি কতটুকু ডেডিকেটেড ছিলেন। ডেডিকেটেড থাকলে তো পলিসি মিটিং যেখান থেকে আসলে এই রেজুলেশনগুলো পাস হয়েছে ওই মিটিংগুলোতে তার আসা উচিত ছিল। তিনি এখানের ভিতরে মিটিংয়ে আসতেন না, কিছু করতেন না। আমি একদম স্পষ্টভাবে বলতে চাই, আমি সরি টু সে, আমি কোনোদিন এই কথাগুলো পাবলিক স্পেয়ারে বলতে চাই নাই। যদি উনি এইভাবে ফেসবুক পোস্টটা কাউন্সিলের পরবর্তীতে বিতর্কিত করার জন্য না করতেন, উনি কয়দিন আমাদের এখানে উপস্থিত হয়েছেন? করেন নাই। উল্টা যখন একদিন উপস্থিত হয়েছিল ওনার পদ পদবি নিয়ে ওনার যদি কারোর সাথে মতর অমিল হতো, উনি তার উপর চড়াও হতেন, চিল্লাপাল্লা করতেন। উনি একজন পুরুষ সহকর্মীর গায়ে হাত পর্যন্ত তুলেছেন। আমরা তো এই কথাগুলো কাউকে বলিনি, আজকে আমার মিডিয়ার সামনে এসে বলতে হয়েছে। উনি একজন পুরুষ সহকর্মীর গায়ে হাত তুলেছেন, তার উপরে চিল্লাপাল্লা করেছেন। আমরা এই কথাগুলো কাউকে বলিনি। আমি আরো একটা বলছি, মন্ত্রীপাড়ার কথা উনি বলেছেন। উনি কোথা কোথা থেকে ম্যান্ডেট নিয়ে আসছেন সেই কথাটাও আবার আমার কোশ্চেনের আগে তুলতে চাই। আমি ওইখানে যাদের কথা বলা হয়েছে তাদের কেউ না কেউ তো কখনো সমন্বয় ছিল, তাদের সাথে একটা আলোচনা হলে হতে পারে। কিন্তু উনি যে ভিন্ন ভিন্ন গ্রুপ, অন্যান্য পলিটিক্যাল গ্রুপের যারা হলো গিয়ে মুখপাত্র হিসেবে কাজ করে, অ্যাক্টিভিস্ট, তাদের সাথে সংগঠনের অর্গানোগ্রামের সাথে না জানিয়ে, কাদের সাথে না জানিয়ে তাদের সাথে যে গোপন মিটিং করে বেরিয়েছেন, ওইটা কেন করেছেন, ওইটার জবাবও উনি আমাদের কাছে চাই। আমি আসলে এইটাই আসলে বলতে চাচ্ছি, উনি আসলে যেগুলো করেছেন ওইটার কথা। আপনি অভিযোগ করেছেন যে তিনি আসলে কতটুকু সময় দিয়েছেন, তিনি অন্য গোপন মিটিং করেছেন, ডেডিকেশন ছিল, সংগঠনকে উনি ওন করতেন না, ওটা ব্যক্তিগত পিয়ারের জন্য ব্যবহার করেছেন। আপনারা সামনের সারির প্রায় সবাই, কেউ এনসিপিতে, কেউ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যুক্ত হয়েছেন, কিন্তু উমামা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গিয়েছিল। আপনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হয়ে, এনসিপি হয়ে ঠিকই কাউন্সিলের আগ মুহূর্তে এসে আপনি সভাপতি নির্বাচিত হলেন। সেটা কি করে? আপনি তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতটুকু সময় দিয়েছেন? বৈষম্য বিরোধী ছাত্র আপনি দুটি সংগঠন ঘুরে এসে আপনি ঠিক নির্বাচনের আগ মুহূর্তে আপনি সভাপতি হয়ে গেলেন। আমি নির্বাচনের আগ মুহূর্তে সভাপতি হয়েছে, আমি বললাম কি, যেটা ক্যামেরার সামনে দেখা যায়, যেটা পত্রিকায় এসেছে, তার বাইরেও তো অনেকগুলো কাজ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যতদিন প্রপারলি অ্যাক্টিভ ছিল, অর্গানোগ্রামটা ছিল, এই কাউন্সিল আসার আগ পর্যন্ত তো যে কাউন্সিল কাজ করেছে, যারা কাজ করেছে, আমি ওই সময়ের কথা বলেছি। ওই সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমি গুছিয়েছি, ঢাকা মহানগরকে আমি সংগঠিত করেছি, এই বাদে শহীদ আহতদিনের দীর্ঘ কাজ হয়েছে। এই মাঝখানে দীর্ঘ সময়টা আপনি না থেকে আপনি উমামার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তিনি আসলে সময় দেননি। এই সময়ের মাঝে তিনি কি কাজটা করেছে আমি সেই প্রশ্নটা করতে চাই। জি, উনি তো এখানের ভিতরে দায়িত্বশীল ছিলেন, একমাত্র সিগনেটারি পাওয়ার। ওই মুহূর্তে তো 4টা অর্গানোগ্রামে 3জন যদি চলে যায়, ওনার তো এই দায়িত্বটা ছিল এই সংগঠনটাকে ক্যারি করার। উনি কতটুকু ক্যারি করেছেন এই প্রশ্নটা তো আমার। উনি যদি ওনার দায়িত্ব পালন করতে না পারেন, ওনারা তো সেই কথা বলার কথা। আমরা তো লাস্ট 8 মাসে ওই এতগুলো মাসের ভিতরে কোনো অ্যাক্টিভিটিস দেখিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। উনি দেখাতে পারেন নাই বলে আমার এখানে পদত্যাগ করে আসতে হয়েছে, কারণ আমার এই শহীদের প্রতি দায় দরদ রয়েছে। আমরা যখন শহীদের প্রতি দায় দরদ নিয়ে প্রশ্ন আছে। রিফাত রশিদ, উমামা বলেছেন একদিকে আমার কথার সঙ্গে, সেটা তো আগেই প্রশ্ন করেছি, তিনি বলেছেন কিন্তু প্ল্যাটফর্মে মুখপাত্র হিসেবে যাওয়ার পরেই টের পাই সংস্কার, জুলাই, শহীদ, আহত এসব মুখের বুলি মাত্র। শুধু আমি না, অনেক ছাত্ররাই পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছিল। সবার সঙ্গে শুধু ছলনা হয়েছে, যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার সঙ্গে নোংরামি করেছে, এতগুলো মাস অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে, তাদের আমি কখনো ক্ষমা করব না। উমামার এই বক্তব্যের সাথে কি আপনি দ্বিমত প্রকাশ করবেন? অভ্যুত্থানকে বাজার দরে বেচা যায়, রিফাত রশিদ?
অভ্যুত্থানকে বাঁচার দ্বারা বেচা যায় কিনা এটা আমি জানি না, এই কোয়েশ্চেনটার উত্তর উনি দিতে পারবেন। বাট উনি একদিন এসে আমাদেরকে বলেছিলেন, আমরা দীর্ঘদিন যাবৎ কোয়েশ্চেন করছিলাম আপনি কেন উপস্থিত হন না, একদিন উনি আসেন এবং আমরা বলছিলাম আপনি মুখ খুলে বলেন সবার সামনে এক্সিকিউটিভ মিটিংয়ে, আপনি একটু ওপেনলি বলেন যে আসলে ঘটনাগুলো কী রয়েছে, আপনি কেন আমাদের সাথে, সে বলছে যে আমাদের সাথে কাজের সাথে তিনি অ্যালাইন ফিল করছেন না। জিজ্ঞেস করছিলাম কেন, তিনি বলছেন এই যে প্রোক্লেমেশন হচ্ছে, এই যে সংবিধান বাতিল হচ্ছে, এই যে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা হচ্ছে, এই ব্যাপারগুলোর সাথে উনি একমত পোষণ করতে পারছেন না, অ্যালাইন ফিল করতেছেন না, তার পলিটিক্যাল লাইন হলো আলাদা। একটা এক্সিকিউটিভ মিটিংয়ে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি কালেকটিভলি একটা ডিসিশন নেয়, আপনি ওই সংগঠনের একজন অর্গানোগ্রামের সদস্য, আপনি মুখপাত্র, কালেকটিভ ডিসিশন আপনার পছন্দ হোক বা না হোক সেটা তো রেজুলেশন আকারে পাস হয়েছে, আপনি তো সেই লাইনে কথা বলবেন, এইটাই তো সংগঠন যে করে তার দায়িত্ব। সে সাংগঠনিক আচরণ না করে আপনি যদি বলেন আপনি অ্যালাইন ফিল করেন না, আমরা সেদিন বলেছিলাম যদি আপনি অ্যালাইন ফিল না করেন আমাকে একটু বলতে দিতে হবে, আমরা বলেছিলাম আপনি যদি অ্যালাইন ফিল না করেন আপনি পদত্যাগ করেন, উনি পদত্যাগ করেন নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে টোটালি উনি শুধুমাত্র নিজের পার্সোনাল পিয়ারে ব্যবহার করেছেন, এনজিওবাদিতার কাজে ব্যবহার করেছেন। আমরা কোনোদিন এইগুলো নিয়ে মুখ খুলি নাই, কারণ ব্যক্তিগত ব্যাপারে আমরা কোনোদিন অভ্যুত্থানের যারা নেতৃত্ব রয়েছে তাদের গায়ে কাদা ছিটাতে চাই নাই, বাট উনি বাধ্য করেছেন আজকে এই কথাগুলো বলার জন্য। আমি আজকেও আমি এগুলো নিয়ে কথা বলবো না, বাট এই কথাগুলো যখন আবার আমার কানে গিয়েছিল আমি আসলে চুপ করতে থাকতে পারিনি, সরি টু সে। জি, শেষ একটা প্রশ্ন, রিফাত রশিদ, আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে অন্য দুটি প্ল্যাটফর্মে কবে গিয়েছেন এবং কবে যোগ দিয়েছেন, এই সময়কালটা একটু যদি বলতেন। আমার এক্সাক্ট ডেটটা মনে নেই। কত মাস হবে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাস্ট কার্যক্রম আনুমানিক বললেই হবে। জি, 26 ফেব্রুয়ারিতে হলো গিয়ে আমাদের লাস্ট এক্সিকিউটিভ মিটিংটা হয়েছিল এবছরের, আর এখন তো নতুন কাউন্সিল। জি, ফেব্রুয়ারি থেকে জুন এই সময়টা আপনি ছিলেন এই প্ল্যাটফর্মের সঙ্গে। ডক্টর সামিনা লুৎফা, গণঅভ্যুত্থানকে বাজার দরে বেচা যায়? যায় তো দেখা যাচ্ছে। আমরা এই কারণে দেখতে পাচ্ছি যে আসলে গণঅভ্যুত্থানের ক্রেডিট কে নেবে, কার কাছে সে ক্রেডিট যাবে, সেটা নিয়েই তো সারাক্ষণ চলছে গত 10 মাসে। কিন্তু গণঅভ্যুত্থানের মূল যারা অগ্রগামী সৈনিক, যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের জায়গা থেকে আমরা অনেক অভিযোগের জায়গা শুনেছি। আমরা যারা আহতরা রয়েছেন বিভিন্ন জায়গায়, তাদেরকে ঠিকভাবে চিকিৎসা সেবা দেওয়া যায়নি, এটা তো আমরা শুনছি। একদম ধরেন আজকেও আমি একজনের সাথে কথা বলছিলাম, তিনি আমাকে জানালেন যে এরকম বেশ কয়েকজন আহত আছেন যাদেরকে ওই যে যখন যারা গন্ডগোল সৃষ্টিকারীদেরকে যখন বের করে দেওয়া হয়েছে, কিছু তো ছিল এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের সাথে যাদের আসলে প্রয়োজন স্বাস্থ্যসেবার তাদেরকেও বের করে দেওয়া হয়েছে। এই যে এই মানুষগুলোর প্রয়োজন থাকা সত্ত্বেও তারা যে তাদের ট্রিটমেন্টটা ঠিক জায়গায় পাচ্ছেন না, ঠিক সময় পৌঁছাচ্ছেন না, তারপরেও তো আমরা দেখি নাই কোথাও যে এই যে আন্দোলনের সাথে সম্পর্ক থাকার কারণে যারা বিভিন্ন জায়গায় পদবি পেয়েছেন তাদের তো সেই কাজ আমরা দেখি নাই আসলে। এবং জনগণ হিসেবে সেটা একটা মেজর প্রশ্ন। আর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার সাথে বাকচাষ, এনসিপি, এদের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো নিয়ে আমার অন্তত ব্যক্তিগতভাবে নানান অস্বস্তি আছে। আমি যখন 1 জুলাইকে সামনে রেখে কথাটা বলি, এটা কিন্তু খুব দুঃখজনক, কারণ 1 জুলাই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রার শুরুর দিন। আমরা যারা রাজনীতি নিয়ে গবেষণা করি, আমরা বলি যে কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের দিকে যাওয়ার পথে 1 জুলাই হচ্ছে সেকেন্ড মাইলস্টোন, যেখান থেকে এটা অন্যদিকে অগ্রসর হয়। যেই নামের কারণে, যেই ব্র্যান্ডিংয়ের কারণে ওনারা আসলে বাংলাদেশের সাধারণ মানুষকে আকৃষ্ট করতে পেরেছিলেন, বৈষম্য বিরোধী একটা বাংলাদেশের স্বপ্ন দেখাতে পেরেছিলেন, সেই প্ল্যাটফর্মটা জাস্ট কোনোভাবে কাজ করলো না। সেটার পেছনে আমি তো আসলে পরিষ্কারভাবে দেখি যে এই যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া, এবং এই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে একটা গ্রুপের ঢুকে যাওয়া, একটা গ্রুপের সরকারে চলে যাওয়া, এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে যারা এসেছিলেন তাদের যার যার দলে ফেরত যাওয়া, এটা তো একটা মেজর রিজন। সুতরাং এইখানে উমামা ফাতেমাকে আসলে কাজ করতে দেয়া হয়েছে কিনা সেটাও তো একটা প্রশ্ন থেকে যায়, কারণ আমরা সকলেই জানি ও একটা খুবই আমি বলবো এমন একটা জায়গা থেকে আসছে যেই পলিটিক্যাল পার্টি কোনো কিছু জায়গা থেকে সে আসে নাই, সেই জন্য একক ব্যক্তি মানুষ হিসেবে এসেছে। আরো যে প্রশ্নগুলো আসলে রিফাতকে, হ্যাঁ তিনি ছিলেন একটা ছাত্র সংগঠন করতেন, তো সেটাও খুবই একটা মানে আমি বলবো বাংলাদেশের রাজনীতির হিসাবে, ইলেকটোরাল পলিটিক্সের হিসাবে সেটা তো যথেষ্ট সংখ্যালঘু একটি দল। আমরা যে ছাত্র সংগঠন করতাম সেটা আরো নতুন, এবং আমাদের বয়স তখন ছিল
আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে। আমি আপনার সেই জি, প্রশ্ন সামিনা আপনাকে সেই লুৎফা, শেষ প্রশ্নগুলো করুন, করতে please। চাই। যে ধরেন যেই ভাষায় বলা হচ্ছে যে আমি একটু শঙ্কিত, কারণ উনি যে ভাষায় বলছেন কাকে বসাবেন এটা ওনাদের ব্যাপার ডেফিনেটলি, কিন্তু দলে একটা গণতান্ত্রিকতার চর্চা থাকলে এরকম কথা আসলে খুব সহজে বের হয় না। আর লাস্ট কথাটা একটু বলে নেই যে উমামার প্রসঙ্গে যে কথাগুলো বলেছেন যে ওনাদের দায় দরদ আছে, কিন্তু উমামার কি দায় দরদ নাই? আমাদের তো মনে হয় যে আমরা তো মনে করেছি, আমরা দেখেছি সামনের সারির সকলের আছে। এখন কারো কারো হয়তো সামনের সারির কেন, প্রত্যেকটা মানুষেরই আছে যারা এই আন্দোলনের মধ্যে যে কোনো ভাবে যুক্ত ছিলেন। আমরা কেউ না হয়েও আমাদের তো দায় দরদ আছে। তাহলে এই যে দায় দরদ থাকার প্রসঙ্গ এবং গণতান্ত্রিকতার প্রসঙ্গ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে ডিল করবে এটা আগামীতে বাংলাদেশের মানুষ দেখবে, কিন্তু কারণ আমরা যা দেখছি এটা ভালো লাগছে না। জি, শেখ রবিউল আলম, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব, কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। আমরা খানিকটা শঙ্কিত যে সে জায়গায় আমরা যাব না। আর অন্যদিকে সরকারের দেয়া 30 কার্যদিবস পার হয়ে গেছে। 3 আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ করবে এনসিপি। সব দল মিলে জুলাই সনদে স্বাক্ষর হচ্ছে না, তাহলে হচ্ছে না সেভাবে বলছে, এটা একটু প্রলং হচ্ছে। আমাদের সংস্কার বিশেষজ্ঞরা যেগুলি চিহ্নিত করেছেন রাজনৈতিক দলগুলি সব কিছু তাদের মতো করে একমত হবে, সেটাও তো ভাবার সুযোগ নেই। মেজর কারেকশন সংস্কার যেগুলি রাজনৈতিক দল ইতিমধ্যে আমরা সবার আগে ঘোষণা করেছিলাম, সেগুলির সাথে তো আমরা একমত হয়েছি। প্রায় 90% প্রস্তাবনার সাথে একমত হওয়া গিয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভাবনাটাই এই রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় সংস্কার সেভাবে সব রাজনৈতিক দল নাও ভাবতে পারে। যে বিষয়গুলি এক হওয়া যাবে সেগুলি সনদ আকারে আসবে, সেগুলি সংস্কার আকারে আসবে। বাকি যেগুলি এক হওয়া যাবে না, অন্যান্য রাজনৈতিক দলগুলির যে কর্মপরিকল্পনা রয়েছে, যে কমিটমেন্ট রয়েছে জনগণের কাছে, সেটা ইশতেহারে নিয়ে জাতীয় নির্বাচনে যাবে, নির্বাচিত হয়ে সে পার্লামেন্টে মেজরিটির ভিত্তিতে অথবা ঐক্যমতের ভিত্তিতে করা যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভাবনা, কোনো বিশেষজ্ঞের ভাবনাই জাতির জন্য অপরিহার্য সংস্কার, অন্য রাজনৈতিক দলের জন্য অপরিহার্য সংস্কার, সেটা আমরা মনে করি না। আমাদের যে দায় রয়েছে, আমাদের যে দায়িত্ব রয়েছে, সেই জায়গা থেকে আমরা সংস্কারের কথা আগে বলেছি, এবং যে সংস্কারগুলি এখন বলা হচ্ছে সেগুলি প্রথমেই আমরা চিহ্নিত করেছি এবং জাতির কাছে অঙ্গীকার করেছি। আমি রিফাত রশিদের একটা জায়গাতে একটু দিতে চাচ্ছিলাম, মানে সে বলতে চেয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টারই দায়িত্ব আছে, যেহেতু আসিফ মাহমুদ স্বরাষ্ট্র উপদেষ্টা না, অতএব ওই দায় তার উপর বর্তায় নেই। মনে রাখা দরকার, মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটাই হচ্ছে সরকারের। আসিফ মাহমুদ সরকারের গুরুত্বপূর্ণ অংশ। সরকারের কোনো সিদ্ধান্ত এক্সিকিউট করে কেবলমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা। আবার বলতে চাইলেন যে স্থানীয় সরকার নাই, যার জন্য একটা ঘাটতি হয়েছে। স্থানীয় সরকার মানুষের নিরাপত্তা দেওয়ার কোনো সুযোগও নেই, তার সেই ক্ষমতাও নাই। স্থানীয় সরকার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। মনে রাখা দরকার, একটা জাতীয় সরকার আছে, একটা কেন্দ্রীয় সরকার আছে, সেই সরকারের দায়িত্ব রয়েছে। আসিফ মাহমুদ, বাংলাদেশে গ্রাম পুলিশ নেই, বাংলাদেশে থানা পুলিশ আছে না, গ্রাম আদালতও নেই, বাংলাদেশে গ্রাম আদালত নেই, প্রচলিত আদালত রয়েছে। যাই হোক, স্থানীয় সরকারের চেয়ারম্যান আরবিট্রেশন করতে পারে, বিচার সালিশ করতে পারে, কারণ নিরাপত্তা দিতে পারে না, তার কাছে কোনো অথরিটি নেই। আসিফ মাহমুদ এও বলেছেন কিন্তু আজকে যে আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের রাজনৈতিক কোনো নেতার নাম উল্লেখ করে না, বলেছেন প্রশ্রয় পেয়েছেন। আচ্ছা, কেউ প্রশ্রয় পাচ্ছে, তাহলে আওয়ামী লীগের এই দুষ্কৃতকারীদের ধরার ক্ষেত্রে, নিধনের ক্ষেত্রে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার ওই অঞ্চলে কি ইনিশিয়েটিভ নিয়েছে, যা নেওয়ার পরও ওইখানকার অন্য রাজনৈতিক দল তাকে প্রোটেক্ট করেছে, আসিফ মাহমুদ বলতে পারবেন না। যার ফলে আমি বলছি যে এই দায়িত্বের অনেক অংশ বর্তমান সরকারের উপর বর্তায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু প্রকাশ যেভাবে পায়, সেটারও যত্রতত্র ব্যবহার রয়েছে, সেটাও নিয়ন্ত্রণ করা দরকার। ধর্ষক আর ধর্ষিতা যিনি হন, তিনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বারংবার ধর্ষিত হয়, যেভাবে সেটা উপস্থাপন করা হয়। সরকার কিন্তু এইগুলির ক্ষেত্রেও একটু নজরদারির প্রয়োজন রয়েছে। আপনি রিফাত রশিদ বলছিলেন যে এনসিপি কিছুটা লেজে গোবরে করে ফেলেছে। আমার কাছে মনে হয়েছে তাদের গ্লুমিংটা হোক, আমরা চাই, কিন্তু সেই গ্লুমিংয়ের মধ্যে একটা গ্লোরিফাই ক্যারিয়ার হোক, সে জায়গায় কিন্তু তারা ইতিমধ্যে অনেক বিতর্ক, অনেক সমালোচনা, নেতিবাচক সমালোচনার মধ্যে পড়েছে, নেতিবাচক কর্মকাণ্ডের মধ্যেও কিন্তু তারা ইতিমধ্যে পড়েছে। আপনি শেষ করলে আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যতদিন আছে, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, এনসিপি বলেন, তাদের কিছু কর্মকাণ্ড দৃশ্যমান থাকবে সরকারের ছত্রছায়ায়, কিন্তু রাজনৈতিক দল অথবা একটা প্রেশার শক্তি হিসাবে সার্বজনীন গ্রহণযোগ্যতা পাওয়ার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র বলেন আর রাজনৈতিক দল এনসিপি বলেন, তারা কিন্তু যে পর্যায়ে চলে যাচ্ছে, মানুষ আশাহত,
আমরা মনে করছি না তাদের রাজনৈতিক এবং সামাজিকভাবে কোনো প্রতিষ্ঠান হিসেবে আর কার্যকর থাকতে পারবে বলে শেখ আমার কাছে রবিউল মনে আলম হয়। শেখ রবিউল আলম বাংলাদেশের গ্রাম আদালত আছে। আমার যে প্রশ্নটা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা যারা বলছেন তারা একটি উদ্দেশ্য সামনে রেখেই এমনটি বলছেন বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন যারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন তাদের একটি উদ্দেশ্য আছে, যারা স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে চান তাদের একটি উদ্দেশ্য হচ্ছে হয় নির্বাচন বিলম্বিত করা, না হয় বাংলাদেশে নির্বাচন না হওয়া। এটা তাদের উদ্দেশ্য হতে পারে, তবে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। লন্ডন বৈঠকের পর মনে হচ্ছিল যে ফেব্রুয়ারিতেই নির্বাচন, এবং তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে যোগ দিয়ে বৃহস্পতিবার বিকেলে যেটা হয়েছে যে বেশ কিছু দল বলেছে এক ধরনের পিআর পদ্ধতি নিয়ে এক ধরনের বাকি দলগুলো ঐক্যমত, মানে বিএনপির সাথে মতবিরোধ দেখা দিয়েছে, এবং সিএসসির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেছেন। সব কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি হয়েছে যে নির্বাচন কবে হবে সেটা স্পষ্ট না। আবার আপনারা বলছেন আবার আপনারা ষড়যন্ত্র দেখছেন। এই ষড়যন্ত্র এখনো কেন দেখছেন? দেখেন, রাষ্ট্রে একটা নির্বাচিত সরকার থাকা বাধ্যতামূলক। অন্তর্বর্তীকালীন সরকারের গুরু দায়িত্ব হচ্ছে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। সেই জায়গায় নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বেশ কিছু অন্তরায় তৈরি করা হচ্ছে। যে সমস্ত সংস্কার প্রস্তাব এনে নির্বাচনকে প্রলং করা হচ্ছে সেটি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ নয়। পিআর পদ্ধতির কথা আপনি বলছেন, পিআর পদ্ধতি বাংলাদেশে প্রতিষ্ঠিত না, পৃথিবীর কোনো জায়গায় গণতান্ত্রিক রাষ্ট্রে খুব বেশিভাবে প্রতিষ্ঠিত না। কারণ পিআর পদ্ধতিতে আপনি দলকে ভোট দেবেন, কোনো প্রার্থীকে ভোট দিতে পারছেন না, আপনি পছন্দের প্রার্থীকে জানতেও পারছেন না, এবং একাধিক যোগ্য প্রার্থীর থেকে উত্তম যোগ্য প্রার্থী যে পছন্দ করে নেবেন সে সুযোগও আপনার নেই, প্রত্যক্ষ ভোট দেওয়ার সুযোগ নেই প্রার্থীকে, এবং আপনি এটা প্রশাসকের মতো পাবেন জনপ্রতিনিধিকে। জনপ্রতিনিধি জনগণের কাছে দায়বদ্ধ থাকার কোনো সুযোগ নেই, জনগণের দৌড় গড়ে যাওয়ার সুযোগ নেই। আপনি দলকে নির্বাচিত করবেন, দলের ভোটের অনুপাতে দল তার প্রার্থী বা মেম্বার অফ পার্লামেন্ট নিযুক্ত করবে, এখানে দলের পারপাস সার্ভ হবে, কিন্তু জনগণের ক্ষমতায়ন, জনগণের আপনার রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়। যার ফলে আমরা বলি, আপনি যদি জনগণের ক্ষমতায়ন বলেন, গণতন্ত্র বলেন, পিআর পদ্ধতিতে তার জন্য উপযুক্ত পদ্ধতি না। যার ফলে বাংলাদেশে যে পদ্ধতিতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করার অবাধ সুযোগ রয়েছে, প্রতিষ্ঠিত গণতন্ত্র হয়েছে 91, 96, 2001, 2008, সেটাই উপযুক্ত এবং সেখানেই যেতে হবে। এইসব প্রস্তাবনা করার অর্থ হচ্ছে গণতান্ত্রিক আচরণ, অথবা ধরেন একটা নির্বাচিত সরকারকে হাত পা বেঁধে যাদের জনসমর্থন নাই, সাংগঠনিকভাবে দুর্বল, তারাও রাষ্ট্রের ক্ষমতায় অংশ পাওয়ার একটা প্রক্রিয়া বা চাতুরতা মাত্র, সেটা জনগণের জন্য। আমি আপনাকে আবারও বলি, গ্রাম সরকারের কোনো বিচার সালিশ করে কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার প্রচলিত আইনে কোনো সুযোগ নেই। বাংলাদেশে গ্রাম সরকার প্রতিষ্ঠিত না। জি, গ্রাম আদালতের কথা বলছিল ডক্টর রেজাউল করিম। জামাত, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার সকলকে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এক মঞ্চে দেখা গেল। জামাতের নেতৃত্বে এই দলগুলোকে বিএনপি বিরোধী জোট গঠন করতে যাচ্ছে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আমি অন্য একটা প্রসঙ্গের এক লাইন বলে শেষ করতে চাই। কুমিল্লার যে মুরাদনগরের ঘটনা, এটি আমরা কোনো উপদেষ্টা এবং কোনো দলের এটা কোনো ধাক্কাধাক্কিতে এসে সে বিচারটা, অথবা যে নির্যাতিত অন্য ধর্মের মহিলা আমাদের বোন, সেটা যেন কোনো বাধাগ্রস্ত না হয়, এই জন্যে এই ন্যাক্কারজনক এই অনভিপ্রেত ঘটনার অবশ্যই অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আপনি যেটা বলেছেন যে পিআর পদ্ধতি, আসলে একসময় কিন্তু বাংলাদেশে কেয়ারটেকার সরকারের ফর্মুলা কিন্তু অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামী দিয়েছিল। প্রথম প্রশ্ন ছিল বিএনপি বিরোধী কোনো জোট গঠন হতে যাচ্ছে কিনা পিআর পদ্ধতিতে? না, বাংলাদেশে আমি আসছি সেই জায়গায়। বাংলাদেশে এই একসময় কেয়ারটেকার সরকারকেও কিন্তু এইটি জনগণ দলগুলোর পক্ষতে বিভিন্ন কথা বলা হয়েছে, কিন্তু এক পর্যায়ে এসে আজকে সবচেয়ে পপুলার একটি আইডিয়া হিসেবে সেটা বাংলাদেশ এবং অন্যান্য দেশেও আছে। পিআর পদ্ধতির ইলেকশন কিন্তু পৃথিবীর আপনার এখন 85টি রাষ্ট্রে আছে, এবং মিক্স পিআর পদ্ধতি আছে 130টি রাষ্ট্রের মধ্যে। সুতরাং এই জায়গাটিকে আমরা যদি আজকে কেউ মনে করি যে নতুন এই ফর্মুলার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের যেই প্রতিনিধিত্বমূলক প্রফেশনাল যেই রিপ্রেজেন্টেশন, এই জায়গাটাকে যদি কেউ মনে করে দুর্বল অথবা এটা সেটা, আমরা এটাকে মনে করি না। বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবার
অংশগ্রহণের মধ্যে তাদের প্রতিনিধিত্বের যে জায়গাটি আমরা মনে করি সেটি হওয়া উচিত। আপনার আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন আপনাদের দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দেশের কত ভাগ মানুষ আসলে পিআর পদ্ধতি বা আনুপাতিক প্রতিনিধিত্ব কি সেটা বোঝে? সেই জরিপ কি জামাত ইসলামী করেছে? আপনাদের কাছে কোনো ডাটা আছে? এবং একই সঙ্গে প্রথম প্রশ্ন আবারও করছি, আমি আসলে উত্তর পাইনি, এই দলগুলো মিলে কি বিএনপি বিরোধী কোনো জোট তৈরি করছে কিনা? দেখুন, সেটা সময় বলবে যে কোনভাবে, কারণ ইলেকশন এখনও দেরি আছে। বাংলাদেশের এখন যেই রাজনৈতিক দলগুলোর আমাদের যে চাওয়ার জায়গাটি সেটি হচ্ছে আমাদের এখানে সংস্কার হতে হবে। সংস্কার 163টা পয়েন্টের অনেকগুলো আমরা কাছাকাছি এসেছি, কিন্তু এখনও অনেকগুলোতে আসা যায়নি। এখানে কিন্তু দৃশ্যমান বিচারের কথা আমরা বলেছি, সেটি কিন্তু হতে হবে। এখানে জুলাই সনদ নিয়ে কিন্তু এখনও সেই জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। আমরা স্থানীয় নির্বাচনের কথা কিন্তু বলেছি, কারণ জনপ্রতিনিধি এখানে যেই মানুষের তৃণমূল পর্যায়ে সেবা, সক্ষমতা, নির্বাচন কমিশনের যাচাই, আমরা মনে করি এগুলোর মধ্য দিয়ে রাষ্ট্রের যে বিরাজনীতিকরণের একটি জায়গা তৈরি হয়ে আছে। দেখুন, এখন কিন্তু ডক্টর ইউনূস সাহেব কিন্তু ক্ষমতায় আছে আরও অন্যদেরকে নিয়ে, কিন্তু বাংলাদেশে কোনো পর্যায়ে একবারে মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোনো পর্যায়ে কিন্তু নির্বাচিত কোনো প্রতিনিধি নেই। বাকিরা দুর্নীতি, সন্ত্রাস করে, খুন খারাপি করে পালিয়েছে। সুতরাং আমরা মনে করি যেহেতু ইলেকশনের একটা ডেট কিন্তু আমাদের সামনে রয়ে গেছে, এগুলোর মধ্য দিয়ে, সেটা কোনটা? জাতীয় নির্বাচন, কিন্তু এর আগে অবশ্যই স্থানীয় নির্বাচন। জামাতের কাছে ডেট কোনটা? না, আমাদের তো আমরা বলেছি আমরা ডিসেম্বর, কেন ডিসেম্বরের আগের নির্বাচনে আমরা প্রস্তুত, যে এর আগেও যদি হয় কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো একটি পার্টির সাথে বসে প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা এখানে একটি দিবেন আর ওখানে দিয়ে আরেকটি দিবেন, সেই ব্যাপারে আমাদের অভিযোগ আছে, আমাদের বক্তব্য আছে, নিরপেক্ষতার প্রশ্ন আমাদের রয়েছে। এই জন্য আমরা একটু আমি শেষ করতে চাই। সুতরাং আমরা মনে করি যে বর্তমানে যে আমরা কাছাকাছি যে সংস্কারগুলোতে আমরা এসেছি, এই জায়গা থেকে আমরা যেগুলোতে আসতে পারিনি সেগুলোর জন্য গণভোটের ব্যবস্থা করলে হয়, সেগুলো হতে পারে, কারণ রাষ্ট্রের প্রয়োজনীয় তো আমাদের সবকিছু করতে হবে। জি, রিফাত রশিদ, খুব ছোট করে বলতে হবে। প্রথমে সরকার বলল 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস, এখন বলছে 8 আগস্ট কোনো দিবস পালিত হচ্ছে না, 16 জুলাই শহীদ দিবস আর 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালিত হবে। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে প্রতিবাদ করেছিল এনসিপির প্রথম সারির কয়েকজন নেতারা, আপনারাও সম্ভবত প্রতিবাদ করেছিলেন। সরকার প্রথমে ঘোষণা করলোই কেন, আবার পিছিয়েই আসলো কেন? দেখুন, শুনতে হয়তো বা খারাপ লাগবে, 8 আগস্ট তাদের জন্য নতুন বাংলাদেশ দিবস যারা কিনা এখানের ভিতরে 8 আগস্টকে ব্যবহার করে সরকারে গিয়েছে, সুযোগ সুবিধা পেয়েছে এবং লুটপাটের একটা মহড়া তৈরি করেছে, পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ পেয়েছে আর কি। বাংলাদেশ আসলে 8 আগস্ট আমরা বলবো যে পিছিয়ে গিয়েছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় এখানে বিপ্লব বা গণ অভ্যুত্থানের যতগুলো এলিমেন্ট দরকার ছিল সবগুলো এলিমেন্ট প্রস্তুত ছিল। এখানে বিপ্লবী সরকার গঠন হতে পারতো, এখানে জাতীয় সরকার গঠন হতে পারতো। এই ঘটনাগুলো যদি ঘটতো তাহলে সেটা নতুন বাংলাদেশ দিবস হতো। এই উপদেষ্টা মণ্ডলী যাদের অধিকাংশ জানে না, আমি আগেও একবার বললাম, তারা অধিকাংশ বিপ্লবকে ওন করে কিনা, বিপ্লবের ইতিহাস জানে কিনা, সেই প্রশ্নটা রয়ে গেছে। এই উপদেষ্টা মণ্ডলী তৈরি হয়েছে যেভাবে, আমরা অনেক পরবর্তীতে এই যে জিনিসগুলো যখন অ্যানালাইসিস করতেছি বুঝতে পেরেছি এখানের ভিতরে রিপ্রেজেন্টেশনকে গুরুত্ব দেওয়া হয়েছে, জুলাইকে কে কতটুকু ওন করে সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। তাহলে এদেরকে দিয়ে আপনি কিভাবে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেন, এটা আসলে হাস্যকর এবং লজ্জাজনক। যে বুদ্ধিটা দিয়েছে আমি মনে করি যে তার মনে হয়েছে যেন এটা দিলে একটু ক্রেডিট পাবে, এইটাই। অ্যাকচুয়ালি যদি নতুন বাংলাদেশ দিবস কোনোটা ঘোষণা করা যায় তাহলে সেটা 5 আগস্ট, যেদিন স্বৈরাচারী শেখ হাসিনা পতন হয়েছিল এবং বাংলাদেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে, যেটাকে আমরা স্বাধীনতা 2.0 বলছি। ধন্যবাদ। ডক্টর সামিনা লুৎফা, বাংলাদেশের 51% নারী, মানে সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগরিষ্ঠ নারীরা কেমন আছে জুলাই সামনে, দুদিন পরেই? সংখ্যাগরিষ্ঠ নারীরা কেমন আছে সেটা নিয়ে আমরা শুরুতে একটু কথা বলেছি। আমি জাস্ট একটু হয়ে আসি, ঐকমত্য কমিশনের আলোচনা যেহেতু উঠেছে, পিআর নিয়েও কথা হচ্ছে, এই যে দ্বিতীয় কক্ষ, উচ্চ কক্ষ, এটাকে দোতলা বানাচ্ছেন কিনা এরকম প্রশ্নও যেমন আমাদের জনগণের মধ্যে আছে, তার মানে আসলে এটা খুব বেশি যে মানুষের মধ্যে পরিচিত হয়েছে তা না। কিন্তু এই কথাও আমি অ্যাগ্রি করি আমার সহ আলোচকের সাথে, যে উনি বললেন যে একসময় তো কেয়ারটেকারও খুব অস্বাভাবিক মনে হতো, আমি সেই সময়ের কথা মনে করতে পারি, সুতরাং সেটা আমি অ্যাগ্রি করি। কিন্তু ঐকমত্য কমিশন এই যে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে না, কারণ আমার কাছে অদ্ভুত লাগছে, আমি জানি না, যে ধরেন ওনারা প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা ঘোষিত ম্যান্ডেট আছে, ম্যানিফেস্টো আছে, তারা জানে যে ইলেকশনে তারা কি করতে চায়, ওনাদের 31 দফা আছে, ওনাদেরও নিশ্চয়ই সেরকম দফা আছে, এগুলো নিয়ে ওনারা কিন্তু অলরেডি ক্লিয়ারলি জনপরিসরে ওনাদের একটা অবস্থান নিয়েছেন। এখন আপনি ঐকমত্য কমিশনের সাথে কথা বলে উনি যদি পিছিয়ে আসেন বা ও যদি পিছিয়ে যায় কিংবা উনি যদি পিছিয়ে যান, তাহলে তো এটা তো ওনাদের ইলেকশনের আগে একটা বড় পরাজয় হিসেবে চিহ্নিত হবে চারপাশ থেকে, আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি। সুতরাং কেউই জনপরিসরে কিন্তু এত চট করে তাদের অবস্থান থেকে
সরে আসবেন না। সুতরাং জনপরিসরে ওনারা কথা বলছেন, আমরা সবাই দেখছি, একেবারে টেলিভাইজড একটা সিচুয়েশন, এখানে ওনাদের পজিশন থেকে কেউ সরে আসবেন, এটা আমার কাছে খুব মানে একটুখানি কি জুলাই সনদে সবাই মিলে সেন্ড করতে পারবে না? এটা করতে হলে আসলে নাগরিকদের পক্ষ থেকে, যারা এই জুলাই অভ্যুত্থানে ছিলেন, রাজনৈতিক দলের সদস্য না, তাদের পক্ষ থেকে চাপ দিতে হবে যে কেন এখনই জুলাই সনদ লাগবে। তা না হলে আসলে ওনারা এটা করার কোনো কারণ আমি অন্তত দেখি না। কি করে চাপ দিবেন সেই প্রসঙ্গ অন্য জায়গায়। পিআর পদ্ধতির ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে আমরা যেহেতু দ্বিতীয় কক্ষটার প্রস্তাব করছি, এই জায়গা থেকে যেন একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তো 300+100 সদস্য নিম্নকক্ষে থাকছেন, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্য থাকছেন না তা তো না। আমরা মানে উচ্চকক্ষে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যাতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, বিভিন্ন পেশাজীবী শ্রেণীর এক ধরনের রিপ্রেজেন্টেশন থাকে। তার সাথে এটা জরুরি এবং গুরুত্বপূর্ণ যে যদি যে কথাটা আমার সমালোচক বললেন যে সরাসরি নির্বাচন ছাড়া আসলে সত্যিকারের রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয় না, তাহলে 100 নারী আসনে সরাসরি নির্বাচনের পক্ষে কেন যেতে পারছে না? এই নিয়ে আরো আলোচনা হতে পারে। শেখ রবিউল আলম, এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে আলাপ করব। সময় একদমই শেষে একটি তথ্য বলতে চাই। গুমের শিকার ব্যক্তির স্বজন থানায় সাধারণ ডায়েরি করতে গেলে নেওয়া হতো না, বরং জিডি করলে নিখোঁজ ব্যক্তি আর কোনোদিন ফিরে আসবে না বলে ভয় দেখানো হতো একটা সময়। এই কারণে যত মানুষ গুমের শিকার হয়েছেন সেই তুলনায় জিডির সংখ্যা খুবই কম। পুলিশের জিডি না নেওয়ার সেই প্রবণতা গণ অভ্যুত্থানের পরেও রয়ে গেছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। রাজনীতির এই আলাপ চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে।